পানাম নগর ইতিহাসের সেই হারিয়ে যাওয়া সমৃদ্ধ এক নগর। এই সোনারগাঁ এক সময় ছিল বাংলার রাজধানী, কিন্তু কালের বিবর্তে এটি নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা মাত্র। বন্ধুরা, আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পানাম নগরে। আপনাদেরকে দেখাবো পানাম নগরের টিকে থাকা সেই পুরনো বাড়িগুলো এবং তুলে ধরব এর ইতিহাস। আজ আমার ভ্রমণ সঙ্গী আমার ফুফাতো ভাই শোভন ভাইয়া। তাকে সাথে নিয়েই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ঐতিহাসিক স্থান এবং তুলে ধরব এর ইতিহাস। আপনারা যেভাবে আসবেন পানাম নগরে, গুলিস্তান থেকে স্বদেশ, বোরাক, দোয়েল ও সোনারগাঁ নামক বাসে উঠলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া বাস স্ট্যান্ড নামতে হবে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। চাইলে রিক্সা অথবা সিএনজিতে করেও আসতে পারেন, তাছাড়াও নিজস্ব যানবাহন নিয়েও আসতে পারেন। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের সাথেই আছে পার্কিং স্থান। এখান থেকে পানাম নগরের দূরত্ব খুব কাছেই, চাইলে হেঁটে আসতে পারবেন। অবশেষে আমরা পানাম নগর এসে পৌঁছলাম। এখানে এসে দেখলাম এক পরিত্যক্ত শহর, যেখানে এখন আর কেউ বসবাস করে না। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে কয়েক শত বছরের পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে পানাম নগরের ইতিহাস। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখেই নিজেই যেন হারিয়ে গেলাম কল্পনার জগতে। একই অদ্ভুত এক বাস্তবতা, যে শহরে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ইট সুরকির স্তূপ। এই নগরী একসময় ধনী ব্যবসায়ীদের আবাসস্থল এবং মসলিন বাণিজ্যের কেন্দ্র ছিল। এই নগরী সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। পনেরো শতকে ঈশা খাঁয়ের সময়কালে পানাম সোনারগাঁয়ের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণে ঈশা খাঁ প্রায়ই আসতেন এখানে। শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্তের রাজ অতিথিদের সঙ্গে থেকে নিজে ঘুরে দেখাতেন এই নগরী। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা। নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উন্নত হয়, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে তাদেরকে পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।
ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। বর্তমানে পানাম নগরে রাস্তার দুপাশে পুরনো যেসব ভবনগুলো দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর উচ্চবর্ণের হিন্দু ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়। পানাম নগরে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি ও দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আর উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে এর ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এই একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরনো জাদুঘর সহ আরও কত কি। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুট করে নিয়ে যায়। 1971 সালে এখানকার বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। এরপর থেকেই আর জেগে ওঠেনি পানাম। এরপর সরকারিভাবে মানুষের বসতি গড়ে ওঠার জন্য অনুমতি দেওয়া হয়। বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয়। পরে তা নবায়নও করা হয়েছিল। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্ন আর অবহেলায় ক্ষয়ে যেতে থাকে। এ নিয়ে বিস্তর লেখালেখি হলে সমালোচনার মুখে 2004 সাল থেকে ইজারা বাতিল করা হয়। এই নগরী দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা। এক সময়ের জৌলুসের শহরে আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না দর্শনার্থীদের। (2006) সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। এই স্বীকৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব। সময়ের স্রোতে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন। রক্ষণাবেক্ষণে এখনই আরও তৎপর না হলে কিছুদিন পর হয়তো দেখার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না এখানে। তো দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবার আপনাদের সামনে আসব অন্য কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।